যে মান্নান ভূঁইয়া, যে সাইফুর রহমান তাকে এনেছিলেন রাজনীতিতে, তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। তারা কিন্তু তাদেরকে কিন্তু আর কাছে ঘেঁষতে দেওয়া হতো না পরবর্তীতে। খালেদা জিয়ার এই ধারাবাহিকতা, তার পরিবার এবং তার পারিবারিক, তার যে হচ্ছে গিয়ে ৳1 দিয়ে তিনি যে ঘরটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যে ঘরটা ছিল, ওটা গুলশানের বাড়িটা, তার সঙ্গে হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের বাড়ি। এখন আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি ক্যান্টনমেন্টের বাড়িটা দখল করে রাখবেন কতটা? আপনার একটা মাত্র ছেলে কোকো আপনার সঙ্গে আছে। নীতিগতভাবে আমি কারোর সঙ্গে তুলনারই দরকার নাই। আপনি একবার ভাবতে হবে যে আর্মির ওয়াইফ হয়েছেন বলে, আপনি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন বলে ক্যান্টনমেন্টের এই যে ময়নুল রোডের এত বড় একটা এলাকা জুড়ে একটা বাড়ি আজীবনের জমিদারি দখল করা, সেটা আমি ওনার একার দোষ দিচ্ছি না। আমি মনে করি যে তাকে যারা ঘিরে রাখতো, যে মান্নান ভূঁইয়া, যে সাইফুর রহমান তাকে এনেছিলেন রাজনীতিতে, তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। তারা কিন্তু তাদেরকে কিন্তু আর কাছে ঘেঁষতে দেওয়া হতো না পরবর্তীতে। যদি তাদের তাদের যতটুকু মান্নান ভূঁইয়া এবং সাইফুর রহমানের কিছু হলেও রাজনৈতিক দূরদর্শিতা ছিল, তারা কিন্তু রাজনীতির সিলেট জানে, সিলেটের উন্নয়ন জানে কতটা সাইফুর রহমান করেছেন। মান্নান ভূঁইয়া তিনি আপনার স্থানীয় সরকার পরিষদ মন্ত্রী হিসেবে প্রচুর কাজ করেছেন। তাহলে তারা কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ দেবার কোনো, এটা কিন্তু মান্নান ভূঁইয়া মারা যাবার পরে অনেকের লেখাতে আমি দেখেছি। হ্যাঁ, এবং তার লাল ফোন, গিয়াস আল মামুন তার রুমে ঢুকে লাল ফোন ব্যবহার করতেন। তার কোনো ক্ষমতা ছিল না। সালাম দুলাভাই যেভাবে বলেছিলেন, মেজর জেনারেল আব্দুল সালাম যেভাবে বলেছিলেন, এরকম আমি একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে অনেকের কাছ থেকে, অনেক রাজনীতির কাছ থেকে এই কথাগুলো আমরা জেনেছি, তাদের লেখাতে জেনেছি। প্রথম আলোতে এই লেখা প্রকাশিত হয়েছিল মান্নান ভূঁইয়ার বক্তব্য দিয়ে। হ্যাঁ, ফেরদৌস কুরেশি লিখেছিলেন। তো এই যে কথাগুলো, এই যে কাজ, এগুলো তো প্রকাশ্য। আমরা সাংবাদিকরা অন্তত যদি নির্মোহ দৃষ্টিতে, নির্মোহভাবে এই সমালোচনাগুলো করে না যাই, আত্মসমালোচনা বলুন, ব্যক্তি সমালোচনা বলুন, বা রাজনৈতিক ব্যক্তিত্বদের, পরবর্তী প্রজন্মের কাছে আমরাও দায়ী হয়ে থাকবো। সত্য বচন এবং সত্যের উন্মোচন আমি মনে করি আমাদের গণমাধ্যম কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এখন এই যেটা আপনি বললেন যে মিডিয়ার দাসত্ব, সত্যি ভীষণ লজ্জাস্কর এবং ক্ষতিকর, সর্বনাশা। আপনি গণমাধ্যম, হ্যাঁ হতে পারে গণমাধ্যম যদি সরকারের, যেমন ধরুন যে ভারতের মিডিয়াকে বলে গদি মিডিয়া, মোদি মিডিয়া, গদি মিডিয়া, এই নামটা সকলে বলে। এই যে আপনি একটা সরকারের একেবারে মুখপাত্র সবগুলো মিডিয়াকে হতে হবে, বা অধিকাংশ মিডিয়াকে হতে হবে, এবং সেই জায়গায় এরকম করে নির্লজ্জ দাসত্ব করতে হবে যা তিনি নন, যেটা তিনি নিজেও বলেননি, সেটা যদি তাকে নিয়ে বলেন, বরঞ্চ সমালোচনার মধ্যে দিয়ে, অন্যান্য সবার মধ্যে দিয়ে তার যতটুকু ভালো মন্দ ছিল সেটা নিয়ে বললে সমস্যাটা তো আসলে থাকে না। ধন্যবাদ সুলতানা। সুলতানা মিউট। সাব্বির মুস্তাফা, আপনার নিশ্চয়ই মনে আছে 1/11 সরকার আসার পরে দুটো গণমাধ্যম বলল এই সরকার আমাদের সরকার, রাইট? দুটো গণমাধ্যম, মানে আপনি কি তাদের ডেইলি স্টারের কথা বলছেন? জি, হ্যাঁ, নাম ধরে বলেন। ডেইলি স্টার প্রথম আলো। কেন? আচ্ছা, ডেইলি স্টার প্রথম আলো বলতে একটু খারাপ লাগে, আফটার অল। না, আপনি যদি তাদেরকে নিয়ে কথা বলতে নিজের চান, পত্রিকা যেখানে কাজ করেছেন এই জন্য বলছে আর কি। হ্যাঁ, আমার একটা ভালো লাগার জায়গা তো ছিল, যাই হোক, এই জন্য এখন বললামই আপনাদেরকে। এবং তারা, আপনি দেখুন, ধরেন তারা 1/11 সময় বললেন যে এই সরকার আমাদের সরকার, এবং তাদের বিরুদ্ধে 1/11 যে পট পরিবর্তন, এটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। গত 15-16 বছর আওয়ামী লীগের শাসন আমলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেস কনফারেন্স গুলো কতখানি হাস্যস্কর এবং তোষামোদীপূর্ণ প্রেস কনফারেন্স হতো শেখ হাসিনার আমলে, রাইট? এবং এই ইউনূস সরকার আসার পরে আপনি দেখেন, ইউনূস সরকার হয়তো কোনো প্রেস কনফারেন্স করেননি, কিন্তু এই দুটি গণমাধ্যমই, ধরেন ডেইলি স্টার, প্রথম আলো, তারা কি ন্যাক্কারজনক ভাবে কলাম লিখলেন, এডিটোরিয়াল লিখলেন, প্লিজ ডোন্ট গো, রাইট? সো এখন আবার যখন তারা এনসিপি কেও, এই নাহিদ ইসলাম, সার্জিস আলমদেরকেও ব্যাপক তোষামোদ করেছেন। হ্যাঁ, এই দুটি গণমাধ্যমের কথা আমি বলছি।
পার্টিকুলারলি, কারণ তারা তো বলা যেতে পারে বাংলাদেশে গণমাধ্যমের এক ধরনের স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছেন। সো আরো অনেকেই আছে, কিন্তু তাদের কাছে আমাদের যেহেতু প্রত্যাশাটা বেশি, সুতরাং তাদেরটাই আমি শুধু নাম ধরে বললাম, অন্যদেরকে নাম ধরে বললাম না। সো আপনি দেখুন, তারা জামাতেরও কিন্তু ব্যাপক গুণগান প্রত্যক্ষ পরোক্ষভাবে গেয়েছে। এমনকি এই যে মব মব ছাত্র জনতা নাম দিয়ে তারা প্রকৃত অপরাধীকে আড়াল করেছে, ছাত্র জনতা নাম দিয়েছে, তারা কিন্তু কখনোই এই মবের পেছনে কারা তাদের কথা উল্লেখ করেনি। আগে যদি হতো, যদি রাজনৈতিক সরকারের আমলে হতো, তাহলে ওই ছবি ধরে ধরে তাদের প্রত্যেকের নাম, পরিচয়, কোথায় কি, কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট সব কিন্তু তারা প্রকাশ করতেন, কিন্তু এইবার তাদেরকে সেটা আমরা করতে দেখিনি। উপরন্তু এখন যখন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হলো, তখন আমরা দেখলাম তারা ঢালাও ভাবে প্রকাশ্য বিএনপির প্রতি সমর্থন জানালেন, তারেক রহমানের প্রতি সমর্থন জানালেন। সবশেষ খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে নিয়ে যে ঢালাও একটা তাকে একটা মহামানবের স্তরে, মহামানবীর স্তরে নিয়ে যাওয়ার প্রয়াস, এই কি সবই একই সূত্রে আমাদের গণমাধ্যমের যে কি বলবো, যে আমাদের যে নতজানু নীতি, আমরা যেই ক্ষমতায় আসে তাকেই স্যালুট দিতে থাকি, হ্যাঁ, সেইটি দিয়ে আমরা কিভাবে স্বাধীন গণমাধ্যম প্রত্যাশা করতে পারি? আপনি দেখেন ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু একসময় বিএনপির দুর্নীতি 2001 থেকে 6 সাল বিশেষ করে বিএনপির দুর্নীতি যেভাবে ফাঁস করেছে আর কোনো মিডিয়া কিন্তু সেটা করেনি। এবং মাহফুজ আনাম এবং মতিউর রহমান এরা নিজের নামে যেসব কলাম লিখেছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তাদের ক্ষমতার অপব্যবহার, তাদের দুর্নীতির বিরুদ্ধে, অন্য কোনো সম্পাদক কিন্তু সেই সাহস নিয়ে এত করেনি। এবং তারপরে শেখ হাসিনার আমলে কিন্তু এই দুই পত্রিকায় কিন্তু অনিয়ম, দুর্নীতি ফাঁস করতে করতে তাদের অনেক সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এগুলো তারা করেছে। কাজেই আমি বলবো না যে তারা ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন সরকারের দালালি করে বা দালালি করে অভ্যস্ত। তারা কিন্তু সবসময় ক্ষমতার বিপক্ষেই ছিল। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল, আমরা যেটা 1/11-এর সময় দেখলাম, যে তারা চাচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এরা এত দুর্নীতিপরায়ণ দুটো দল হয়ে গেছে, অগণতান্ত্রিক দুটো দল, যেটা দুইটা পরিবার দ্বারা নিয়ন্ত্রিত। তারা তখন ওই 1/11-এর যে মেইন অবজেক্টিভ, সেটা হচ্ছে যে -2, এই -2টা যদি করা যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কার হবে এবং আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এবং এটা এই দুজনের মধ্যে একজন আমার কাছে বলেছিল যে এটা ছিল একটা মিসড অপরচুনিটি। আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী এই এজেন্ডাটা ডেলিভার করবে। আমি তাকে বলেছিলাম যে সেনাবাহিনী আপনাদের এজেন্ডা ডেলিভার করবে এটা কি করে ভাবলেন? সেনাবাহিনী তার নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, তো এই ভুলটা তারা করেছিলেন। তারা মনে করেছিলেন যে সেনাবাহিনী তাদের এজেন্ডা, এবং এটা কার এজেন্ডা? এটা শুধু এই দুই পত্রিকার না, এখানে আমরা তার আগের বছর দেখেছি সিপিডি এবং অন্যান্য একটা ইটস নট আ ক্রাইম। আপনি একটা পত্রিকার সম্পাদক, আপনি একটা রাজনৈতিক দলের নেত্রীকে আপনি অপসারণ করতে চান, তাকে দূর করে দিতে চান, ইটস আ ক্রাইম। ইটস নট আ ক্রাইম। ইটস নট আ ক্রাইম। Why not? It's not a crime. কোন আইনে ক্রাইম? তারা যেটা করছে গণমাধ্যম দায়িত্ব নেবে। সাবির ভাই, গণমাধ্যমের দায়িত্ব নেবে। সাবির ভাই, আপনি হয়তো আইন দিয়ে বিষয়টি করতে ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু 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 গণমাধ্যম তো শুধুমাত্র আইন দিয়ে চলে না, এখানে নৈতিকতা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। সেই নৈতিকতার জায়গায় ইটস আ ক্রাইম। আপনি এখন না, নৈতিকতার ক্রাইম এক জিনিস না। আপনি বলতে পারেন যে এটা অন্যায়। অন্যায় মানে না, ক্রাইম হলে আপনাকে অন্যায় মানে কি? ক্রাইম ক্রাইম বললে আপনাকে কোন আইনে এটা ক্রাইম, আপনার কোন আইনে এটা ক্রাইম? তাহলে অন্যায় যদি বলেন তাহলে এটা অপরাধ না। অন্যায় আর অপরাধ কিন্তু এক জিনিস না। অপরাধে আপনার জেল হতে পারে। আপনি অন্যায় করলে কিন্তু আপনি আপনার শব্দের মার কাছে বললাম এটা অন্যায়, অনৈতিক। সাংবাদিকতা নির্ধারিত হয় নীতি নৈতিকতা দিয়ে। আপনি বলতে পারেন যে আইন দিয়ে নয় সব সময়। আপনি বলতে পারেন যে কোন রাজনৈতিক দলের কে নেতা থাকবে, কোন পরিবার নেতৃত্ব দেবে, এটা ঠিক করার দায়িত্ব পত্রিকার না। এটা আপনি, এবং এই ভুলটা এই দুই পত্রিকা করেছিল এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে, এবং এটা যে ভুল তারা কিন্তু সেটা পরবর্তীতে স্বীকারও করেছে, যেটা ভুল ছিল, তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু সাথে এইটা তারা করেছে, এই একটা ভুল, কিন্তু ওই ভুলটা ছাড়া কিন্তু তারা সবসময় কিন্তু তাদের সাংবাদিকতার স্ট্যান্ডার্ড খুব হাই ছিল, এবং ক্ষমতাকে জবাবদিহি করার ক্ষেত্রে এই দুইটা পত্রিকার চেয়ে বেশি কেউ করেনি, আর কোনো পত্রিকা বা টিভি চ্যানেল করেনি। এখন আপনি বলতে পারেন যে এখন হঠাৎ করে তারা কেন বিএনপিকে এত তোষামত করছে? এখন বিএনপিকে কি শুধু তারাই তোষামত করছে? আপনি দেখেন
বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চলে আসলেন ঢাকায় কিসের জন্য? তারেক রহমানের সাথে দেখা করার জন্য। 15 মাস কোনো খবর নাই, কিন্তু ভারত থেকে কোনো হাই লেভেল ডেলিগেশন আসেনি, বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন যায়নি। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর এই অপরচুনিটি নিয়ে জয়শঙ্কর এসে তারেক রহমানের সাথে মিলিত হলেন, তাকে নরেন্দ্র মোদীর একটা বাণী দিয়ে গেলেন। অর্থাৎ তারাও কিন্তু বিএনপির দিকে তাকাচ্ছে, তারেক রহমানের দিকে তাকাচ্ছে যে এরা ক্ষমতা আসবে বাংলাদেশে, কারণ তারা যদি ক্ষমতা না আসে বাংলাদেশে যে দশা হবে সেটা হবে আরো ভয়ঙ্কর। এবং হয়তো ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা পত্রিকা সেভাবে চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় না আসে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনে, বাংলাদেশের পরিস্থিতি যা হবে ওই তখন তাদের যে দুটো দালান তো এখনো দাঁড়িয়ে আছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতরে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, তখন কিন্তু দাঁড়িয়েও থাকতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে শুধু বিএনপি কি তাদের রক্ষা করতে পারবে? আওয়ামী লীগ নিজের পায়ে কুড়াল মেরে বসে আছে গত 15 বছরে। না সে তো না না সাবির ভাই, বিএনপি যে পরিমাণ দুর্নীতি আগের করেছে, আজকে যদি তারা আপনার লাইট অফ দ্য হোপ হয়, তারা আশার আলো যদি হয়ে থাকে, তো আপনি তো সেই বিবেচনায় আওয়ামী লীগকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ভারসাম্যপূর্ণ রাজনীতি কেমন করে পাবেন? এখানে দুটো বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনের সুযোগ দেওয়া দরকার, অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত না। কিন্তু আমি এটা বলবো যে আওয়ামী লীগের অপরাধটা শুধু দুর্নীতি ছিল না, ওইখানে গুম ছিল, ওইখানে হত্যাকাণ্ড ছিল, ওইখানে গত বছর আন্দোলনের সময় যা করা হয়েছে অনেক অনেক কিছু কাজে। এবং সবই তো বিএনপির আমলে ছিল, ছিল না? আমাকে বলেন এই পরিমাণে ছিল না। 15 বছরে তো একটু লম্বাই হবে, পরিমাণ বেশি হবে। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পিরিয়ডটা আমাদের মেমোরিতে কিন্তু ফ্রেশ। এটা গত বছরের ঘটনা, তার আগের বছরের ঘটনা। সাবির ভাই, বিএনপিটা কিন্তু অনেক পুরনো। আমাদের সাবির ভাই মানুষ আজকে আপনি কি আমাকে বলতে দিবেন না? আপনি নিজে কথা বলবেন। দেখতে পাবে। আপনি কি আমাকে বলতে দিবেন না, শুধু নিজেই কথা বলবেন? না সরি বলেন। মানে আপনি যদি আমাকে কথা বলতে দেন তাহলে আমি বলি, নাহলে আমি না সরি সাবির ভাই, বলেন সরি ভাই। আমি যেটা বলছি যে আওয়ামী লীগের অপরাধ বিএনপির চেয়ে অনেক অনেক গুণ বেশি। কারণ এক নম্বর, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তারা 15 বছর টানা ক্ষমতায় থেকেছে, কিন্তু তারপরও তারা যেসব কাজ করেছে, যে গুম, এই যে আয়নাঘরের বিষয়টা, এগুলো কিন্তু ভয়ানক অপরাধ। গুমটা কিন্তু ভয়ানক অপরাধ, যেটা কিন্তু বিএনপির আমলে হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বিএনপির আমলে। ইনফ্যাক্ট বিএনপির আমলে এটা শুরু হয়েছে, র্যাব গঠন হয়েছে 2004 সালে। কিন্তু মানুষের স্মৃতি কিন্তু অত দূর যায় না। গত বছর যা হয়েছে সেটা মানুষের মনে আছে, তার আগের বছর যেটা হয়েছে মানুষের মনে আছে, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ কি করেছে সেটা মনে আছে। কিন্তু বিএনপি চলে গেছে সেই 2006 সাল, আপনার 20 বছর আগের ওই স্মৃতি কিন্তু এখনো মানুষের মনে নাই।